কেউ যদি শুনে তোমাকে খুন করে রেখে দিবে। সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? আপনি কে সেটা বলেন। আমি ওই বাড়িতে কাজ করি। ও আচ্ছা, প্লিজ আমাকে একটা সাহায্য করবেন। আপনাদের ম্যামের সাথে আমার একটু দেখা করিয়ে দিবেন। আমার ওনার সাথে দেখা করা খুব দরকার। কি দরকার? হ্যাঁ দেখো ছেলে, তুমি এখন থেকে চলে যাও। আর তুমি এইসব পাগলামি কথাবার্তা বলো না, তোমাকে একদম মেরে ফেলবে কিন্তু। এই বাড়ি কোনো মেয়েকে কেউ একটু বিরক্ত করলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি ওইসবে ভয় করি না। আমার রিয়ার সাথে দেখা করতে হবে, আর আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। তাই নাকি? তোমার স্ত্রী রিয়া ম্যাম? তা তোমাদের বিয়ে হলো কবে? রিয়া ম্যাম আজকে এসেছে হোস্টেল থেকে, আর উনি বলে উনি নাকি তার স্বামী। দেখেন, আমার কাছে প্রমাণ আছে। ওয়েট, আপনাকে আমি দেখাই। আদিত্য ওর ফোনে ওদের বিয়ের প্রমাণগুলো দেখালো। তারপর ধর্ষণের কথা বাদ দিয়ে সব কথা খুলে বলল। রাকিব অবাক হয়ে বলল, সাহেব, আপনি এখানে যদি এসব বলেন কেউ আপনাকে বিশ্বাস করবে না, উল্টা আপনাকে সবাই মেরে ফেলবে, সাথে রিয়া ম্যামের সমস্যা হয়ে যাবে। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আমাকে একবার বাসার ভিতরে ঢোকার সুযোগ করে দেন। রিয়াকে শুধু ভুল ধারণাগুলো এর মন থেকে সরিয়ে দিলেই হবে। তারপর আমি ওকে নিয়ে চলে যাব। প্লিজ আমাকে সাহায্য করেন, প্লিজ। আদিত্য রাকিবের পা ধরতে গেলে রাকিব আদিত্যকে তুলে কিছুক্ষণই ভেবে বলল, একটা উপায় আছে। আপনি কি রান্নাবাড়ির কাজ করতে পারেন? বাট বাজার ছাড়া সব পারি। কিন্তু এটা জিজ্ঞেস করছেন কেন? একজন কাজের লোক খুঁজছে। আমার চাচাতো ভাই আসতে 10 দিন পর, তাই আমি চাচ্ছি আপনি ওর হয়ে যান। আর এই 10 দিনের ভিতরে আপনাকে সবকিছু করতে হবে। আর হ্যাঁ, আমাকেও কিছু টাকা দিতে হবে। ওকে ধন্যবাদ, টাকার চিন্তা করেন না। একবার আমার কাজটা সম্পূর্ণ করে নেই। ওকে, তাহলে আমার সাথে চলেন। কোথায়? এইভাবে গেলে কেউ আপনাকে বলবে না আপনি কাজ করতে এসেছেন। তাই এখন বাজার থেকে, ফুটপাত থেকে শার্ট প্যান্ট কিনতে হবে। আদিত্য রাকিবের সাথে চলে গেল। তারপর বুথ থেকে ওর অ্যাকাউন্ট থেকে টাকা বের করে রাকিবকে 5,000 টাকা দিল। রাকিব তো মহা খুশি হয়ে গেল। আদিত্য বেশ কিছু শার্ট প্যান্ট কিনে একটা ব্যাগ নিয়ে গরিবদের মতো সাজিয়ে আদিত্য রাকিবের সাথে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতেই আদিত্য চমকে গেল। আদিত্যের হাত দুটো মুঠোই করে ফেললো। আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে। আদিত্যর রাগে রাগে 2 পা এগিয়ে নিয়ে যেতে লাগলো। আদিত্য দেখতে পেল ওর আম্মু আর বয়স্ক লোক আর কিছু মহিলারা বসে আছে, সাথে একটা লোক ওর আম্মুর সাথে বসে আছে। রাকিব আদিত্যকে নিয়ে গেলে ওর আম্মু বলল, রাকিব, এটা কে? এই রহিম, ম্যামকে সালাম দে। রহিম মানে হলো আদিত্য। আদিত্য নিজের না চাইতেও সালাম দিতে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও, তাহলে এই ছেলে কাজ করবে? এই ছেলে পারবে তো কাজ করতে? দেখে তো মনে হচ্ছে না। ম্যাম ওই সব কাজ করতে পারে, আপনি পরীক্ষা করতে পারেন। রাকিব আদিত্যকে সব কাজ বুঝিয়ে দিতে লাগলো। রাকিবকে আদিত্য কিছু দূরে যেতে বলল। আচ্ছা, উনি কে? রিয়ার কি হয়? হ্যাঁ হ্যাঁ, ওইটা কে একটাও জানো না? এইটা রিয়ার ছোট চাচি। এই বাড়িতে ওনার কথায় সবাই উঠে আর বসে। আর রিয়া ম্যামের সব থেকে প্রিয় মানুষ উনি। ও আচ্ছা, তার রিয়ার রুম কোনটা? 2য় তলায় লাস্টের রুমটা রিয়া ম্যামের। ওকে তো দেখছি না। উনি নানা বাড়িতে গেছেন, তার মামাতো বোন তানজিলা ম্যামের সাথে। ও আচ্ছা, ওই আসবে কবে? আগামীকাল আসবে। আর একটা কথা, রিয়াকে ম্যাম বলে রেখো, আবার যেন নাম ধরে বলো না। ওকে। তাহলে তুমি কাজে লেগে পড়ো। আর কাজ শেষ হলে বাগানের ওই পাশে আমাদের থাকার জায়গা আছে, ওইখানে চলে এসো। ধন্যবাদ। রাকিব চলে গেল। আদিত্য ঘরের সবকিছু পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে সব কেমন এলোমেলো হয়ে আছে। আদিত্য এক এক করে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে লাগলো। হঠাৎ করে আদিত্যর ডাক পড়লে আদিত্য চা বানাতে চলে আসলো। আদিত্য চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। সবাই চা খেয়ে অনেক প্রশংসা করতে লাগলো। আদিত্যর ইচ্ছে করছিল ওর আম্মুর মুখের দিকে চা ছুঁড়ে মারতে। আদিত্য নিজের রাগ কন্ট্রোল করে সব কাজ করে সন্ধ্যার সময় রাকিবের বলা ঘরের সামনে গেলে রাকিব বলল, বাহ, তুমি তো অনেক ভালো কাজ করো। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলেন তো, সবকিছু এত এলোমেলো কেন? আর কত নোংরা পড়েছিল? আর কাজের বুয়া কোথায়? আর মেয়ে কাজের লোক তো একটাও দেখলাম না। আর বলো না, মেয়ে কাজের পর অনেকগুলো ছিল। আমাদের ছোট সাহেব চরিত্র বেশি সুবিধার না, তাই সব কাজের মেয়েদের বের করে দিয়েছে টাকা দিয়ে। এখন যা আসছে সব ছেলে মানুষ, আরো কাজের লোক নিবে, আর এখন পাওয়া যাচ্ছে না, তাই তোমাকে আজ এত কাজ করতে হলো। সব কাজের লোকদের তো একটা করে কাজ থাকে, এখানে আমাকে সবার কাজ করে দিতে হচ্ছে। আল্লাহ। আচ্ছা,
ওয়াশরুম কোথায় গোসল করে নেই, সারা শরীর ময়লা লেগে আছে। আদিত্যকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে রাকিব রুম থেকে বের হয়ে গেল। আদিত্য গোসল করে শার্ট প্যান্ট পরে, চুলটাও গামছা দিয়ে মুছতে পারল না, ভেজা চুল আছড়ে আবার চলে গেল কাজ করতে। আদিত্য রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। এত মানুষের রান্না করতে করতে আদিত্যের অবস্থা খারাপ হয়ে গেল। অনেক কষ্টে রান্না শেষ করে নিল। সারা বাড়িতে রান্নার ঘ্রাণ বেরিয়ে গেছে। সবাই শুধু সবার ক্ষুধা লেগে গেছে ঘ্রাণে। সবাই এক এক করে টেবিলে এসে বসলো। আদিত্য সবার খাবার পরিবেশন করে দিতে লাগলো। আদিত্য ওর আম্মুর প্লেটে খাবার দিতে যাবে। একবার আদিত্য খাবার দিতে চাইলো না, পরে আবার দিল। সবাই খাওয়া শুরু করে দিল। বা তুমি তো অনেক সুন্দর রান্না করো। তুমি দেখতে যেমন সুন্দর তেমন তোমার কাজগুলো। আদিত্য কিছু বলল না। আদিত্য সবাইকে ধন্যবাদ দিলে ওর আম্মুকে কিছু বলল না। সবাই খাওয়া শেষ করে অন্য কাজের লোকগুলো থালা বাসন সব নিয়ে মাজতে লাগলো। আদিত্য বাসা থেকে বের হয়ে বাইরে গিয়ে রাকিবকে বলল, এখানে বাইরে কোনো রেস্টুরেন্ট নাই। রেস্টুরেন্টে কি করবে? আরে আমাদের থাকা খাওয়া ফ্রি, তাই বাইরে যেতে হবে না। এই বাড়ির খাবার আমার মুখে রুচবে না, তাই বলছি বাহিরের কোনো রেস্টুরেন্ট আছে কিনা। আছে, এখান থেকে 10 মিনিট লাগে যেতে। ও আচ্ছা, আপনি চলেন। না ভাই, আমার কাছে টাকা নাই, তুমি যাও। আরে আমি বিল দিব। আদিত্যর সাথে পরে রাকিবও চলে গেল। দুজন খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে রাকিবের ফোনে কল আসলে রাকিব তাড়াতাড়ি উঠে পড়ল। কোথাও যাবেন নাকি? তুলি ম্যাম নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখনই হসপিটালে যেতে হবে। আদিত্য আর কিছু বলার আগে রাকিব চলে গেল। আদিত্য বাহিরে এসেছে দেখে সবাই কানাকাটি করছে। একটা মেয়েকে কোলে করে গাড়িতে তুলে নিয়ে গেল। মেয়েটার মাথা দিয়ে রক্ত ঝরছে। আদিত্যর কাছে গেলে বুঝতে পারলো এটাই ওর আম্মুর মেয়ে। আদিত্যর কেন জানি খারাপ লাগলো। আদিত্য তাড়াতাড়ি গিয়ে বলল, আরে কি করছেন কি? আগে ওনার রক্ত পড়া বন্ধ করতে হবে, দেখি ছাড়েন। আদিত্য গাড়ির ভিতরে ঢুকে ওর শার্টটা খুলে মেয়েটার মানে তুলির মাথায় শার্ট দিয়ে বেঁধে দিল। আদিত্য সবার সাথে হসপিটালে চলে গেল। আদিত্য একপাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। আদিত্য ওরা আম্মুকে কান্না করতে দেখে হাসতে লাগলো মিটিমিটি করে। হঠাৎ করে ডাক্তার বলল মেয়েটাকে বাঁচাতে হলে 2 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ রক্ত মেয়েটার ভাই দিয়েছে, আর 1 ব্যাগ রক্ত নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কোথাও পাচ্ছে না, সবাই একের পর এক কলে কথা বলছে। আদিত্য পিছন থেকে ডাক্তারকে বলল, ডাক্তার, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ, আমি ওনাকে রক্ত দিতে চাই। আদিত্যর কথা শুনে ডাক্তার আদিত্যকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে ম্যাচ খায়। পরে আদিত্যর শরীর থেকে রক্ত দিতে থাকে। আদিত্যকে তুলির পাশে সিটে শুয়ে দেয়। আদিত্য তুলির দিকে তাকিয়ে আছে। তুলি চোখ বন্ধ করে আছে। বাহিরে হইচই দেখে ডাক্তার নার্সকে পাঠিয়ে দিল যে সবাইকে বলতে রক্ত পাওয়া গেছে। নার্স কথাগুলো সবাইকে বলতে রক্ত পাওয়া গেছে। নার্স কথাগুলো বলে ভিতরে চলে আসছে। তারপর আদিত্যর রক্ত দেওয়া হয়ে গেলে আদিত্য উঠতে গেলে ডাক্তার উঠতে দেয় না। আদিত্য ওইখানে শুয়ে থাকে। অনেকক্ষণ পর আদিত্যর সাথে ওর আম্মু দেখা করতে আসে। ধন্যবাদ বাবা, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, উনি আমার ছোট বোনের মতো। আমারও ওনার মতো ছোট একটা বোন আছে, তাই একটা ভাই হয়ে বোনকে বাঁচানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আদিত্য কথাটা বলে রুম থেকে বের হতেই রিয়া আর তানজিলার সাথে ধাক্কা লাগে। রিয়া ওইদিকে না তাকিয়ে সরি বলে দৌড়ে চলে গেল তুলির ক্যাবিনে। তানজিলা আদিত্যকে দেখে বলল, তুমি এখানে কি করছো? আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি। একদম চুপ, বেশি কথা বলো না। কেউ শুনলে না তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে দিব। এখান থেকে চলে যাও। আমার স্ত্রীকে না নিয়ে আমি কোথাও যাব না। তানজিলা কখন আসছে? এই তো মামুনি, কেবল আসলাম। তুলি এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছে। রহিম, তুমি বাসায় যাও, রেস্ট নাও, যাও। রহিম কে মামুনি? ওই ছেলেটার নাম রহিম, আমাদের বাসায় নতুন কাজের লোক। তুলিকে ওই 1 ব্যাগ রক্ত দিয়েছে। তানজিলা অবাক হয়ে কিছু বলতে যাবে তখন আদিত্য বলল, ম্যাম আমি তাহলে আসছি। আদিত্য স্যান্ডেল গেঞ্জি পরা থাকায় সবাই আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। আদিত্য বুঝতে না পেরে ওইদিকে পাত্তা না দিয়ে একটা ফ্যান নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে রাকিবের ডাকে ঘুম ভাঙলো। আদিত্য উঠে নামাজ পড়ে এসেছে, বাগানে পানি দিতে লাগলো। তখনই পিছন থেকে রিয়া বলল, এই ছেলে, তুমি ওইটা আমাকে দিয়ে তুমি আমার গাড়িটা ধুয়ে দাও। আদিত্যর কাছে এসেছে হাত থেকে পাইপটা নিতে। আদিত্য ঘুরে তাকাতেই রিয়া চমকে গেল। তুমি এখানে কি করছো? এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমাকে বলছিলাম না আমার সামনে আসবে না?
এটাও বলেছিলে আমি ভালো হলে যেন তোমার সামনে আসি। রিয়া, বিশ্বাস করো আমি অনেকটা ভালো হয়ে গেছি। একদম চুপ। এত বছর ভালো হোস নাই, আর তুই কি না একদিনে ভালো হয়ে গেছস? আমার কথাটা প্লিজ শুনো। আমি আদিত্য কিছু বলতে যাবে তখনই আদিত্য ডাক পড়ে। আদিত্য বাসার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাতে লাগলো। চা বানিয়ে আদিত্য সবাইকে দিতে লাগলো। রিয়া আর তানজিলা একসাথে বসে আছে। রিয়াকে আর তানজিলাকে চা বানিয়ে দিল। রিয়ার বড় বোন চা মুখে দিয়ে ঢিল দিয়ে চা ফেলে দিয়ে আদিত্যকে বকা দিতে লাগলো। কি হয়েছে আপু, এভাবে বকা দিচ্ছ কেন? রিয়ার বোন বলে চিনি দিয়ে ভরিয়ে ফেলেছে, একদম শরবতের মতো হয়ে গেছে বলল। সরি ম্যাম, আমি জানতাম না আপনি চিনি বেশি খান না। আমি আবার বানিয়ে দিচ্ছি। আদিত্য কথাটা বলতেই রিয়ার বড় বোন ঠাস করে থাপ্পড় মারতে সোজা আদিত্য চা কাপের উপর পড়ে যায়। আদিত্য হাতের ভিতরে ভাঙা কাপ চায়ের কাপের টুকরো ঢুকে গেল। রিয়া আদিত্যর কাছে যেতে নিবে তখন তানজিলা হাত ধরে বাধা দিল। উফ তানিয়া, তোমার এই বদ অভ্যাসটা গেল না। ভুল হয়েছে, ওই তো ক্ষমা চাইবে নাকি? এভাবে থাপ্পড় মারার কি আছে? আমি ভুল করছি, উনি মারছে, এখানে ওনাকে বকা দেওয়ার কি আছে? আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য হাতের ভিতর থেকে কাঁচের টুকরাটা বের করে সব টুকরাগুলো খুঁটে একটা প্লাস্টিকের বেলচা নিয়ে এসেছে, তুলে নিয়ে গেল। আদিত্য রুমাল দিয়ে হাত পেঁচিয়ে রান্না করতে লাগলো। রিয়া আদিত্যকে এমন অবস্থায় দেখে রিয়ার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রিয়া বিস্কুটের কথা বলে রান্নাঘরে গিয়ে বলল, আদিত্য, এখান থেকে চলে যাও। আমি আপনাকে দিয়ে তারপর এখান থেকে যাব। আমি কোনোদিনও তোমার সাথে যাব না। যে ছেলে নিজের স্ত্রী থাকতে অন্য নারীকে ধর্ষে যায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রিয়া, বিশ্বাস করেন আমি ওই মেয়েটাকে। আদিত্যকে আর কিছু বলার আগে রিয়ার ডাক পড়ে যায়। রিয়া চলে যায় আর বলতে থাকে চলে যেতে। আদিত্য অনেক কষ্টে রান্না করতে লাগলো। কাটা অবস্থায় হাতে মরিচের গুঁড়া লাগাতে চলতে লাগলো। আদিত্য পাগলের মতো পানি ঢালতে লাগলো, আর এইদিকে ভাজি পুড়ে যেতে লাগলো। আদিত্য আবার ভাজির কাজে গিয়ে নাড়তে লাগলো। আদিত্য অনেক কষ্টে সব রান্না শেষ করে টেবিলে রেখে আসলো। সবাই খেতে বসলে আদিত্য ওর হাতে ফু দিতে লাগলো আর ওদের বেড়ে দিতে লাগলো। সবাই ভাজি মুখে দিতে ইয়াক থুতু করে ফেলে দিল। আদিত্যর সৎ আব্বু ওর গালে থাপ্পড় দিয়ে বলে, রান্না জানে না তো করে কেন? রহিম, তুমি তো আগামীকাল অনেক ভালো করে রান্না করলে, আজ ভাজিটা পুড়ে ফেলে রান্না করলে। আসলে ম্যাম, আমার কাটা জায়গায় মরিচের গুঁড়ো পড়ে যায়, সেইটা পানি দিয়ে ধুয়ে গিয়ে এমনটা হয়ে গেছে। আর বাকি খাবারগুলো তো ঠিক আছে দেখেন। আদিত্যর কথা শুনে রিয়ার চোখের এক ফোঁটা পানি পড়লো। সবাই অবাক হয়ে গেল। রিয়ার কিছু চোখে পড়েছে বলে উঠে চলে গেল। তারপর সবাই ভাজি বাদ দিয়ে আর সব পদ দিয়ে খেয়ে উঠে গেল। আদিত্য আবার রুমাল দিয়ে বেঁধে চলে গেল। কিছুক্ষণ পর বাগানে হাঁটাহাঁটি করতে করতে তানজিলা জানালার পাশ দিয়ে আদিত্যকে ডাক দিল। আদিত্য জানালার কাছে গিয়ে বলল, আপু, কিছু বলবেন? আদিত্য, এখানে থেকো না, চলে যাও। এখানে থাকলে তুমি মারা যাবে। আমার নানু বাড়ি বলে বলছি না। বিশ্বাস করো, এই বাড়ির প্রতিটি মানুষ এতটা জঘন্য যা বলার মতো না। তুমি এখান থেকে চলে যাও। আর তুমি তো রিয়াকে ভালোবাসো না, তাই না? তাই রিয়াকে ডিভোর্স দিয়ে দাও। রিয়ার 7 দিন পর বিয়ে হয়ে যাবে। কি বিয়ে হয়ে যাবে মানে? হ্যাঁ, রিয়ার বিয়ে অনেক আগে থেকে ঠিক করা আছে। ছোট মামনির ভাইয়ের ছেলের সাথে বিয়ে। আমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করবে, এটা আমি হতে দিব না। আমি আমার স্ত্রীকে এখন থেকে নিয়ে যাব। আপনি শুধু আমাকে একটা উপকার করেন প্লিজ। কেউ আসছে, আমি যাই। তানজিলা চলে গেলে রিয়ার ফুফাতো বোন আদিত্য রুমে আসে। রুমে এসে আদিত্যর হাত ধরে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আদিত্য মেয়েটাকে সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি এটা কি করছেন? কি আমার হাত কেন ধরছেন? আদিত্যর হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আদিত্যকে নাকি সেই খুব পছন্দ করে ফেলেছে, তাই সেই আদিত্যকে নাকি বিয়ে করতে চায়। আদিত্য কথাটা শুনে এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, এইটা কখনো সম্ভব না। আমি কাজের লোক আর আপনি এই বাড়ির নাতনি। আমার সাথে আপনার যায় না। মেয়েটা আদিত্যকে জড়িয়ে ধরে বলে, ওই একবার যখন আদিত্যকে পছন্দ হয়েছে তখন আদিত্যকে বিয়ে করে ছাড়বে বলে চলে গেল। তানজিলা জানালার পাশ থেকে সব শুনে ফেলল। রিয়ার রুমে গিয়ে তানজিলা সব বলে দিল। তানজিলার কথা শুনে তো রিয়া রেগে গেল। ওই রেগে আদিত্যর কাছে যেতে নিবে তখনই তানজিলা বলল, আরে কোথায় যাস? শোন, এভাবে গেলে সন্দেহ করবে।
তার থেকে আদিত্যকে নিয়ে আসার একটা উপায় আছে। রুমের সব এলোমেলো করে দেয়, তারপর আদিত্যকে নিয়ে পরিষ্কারের নাম করে আনলে আর কেউ সন্দেহ করবে না। তানজিলার কথা মতো রিয়া রুমের বিছানা চাদর সবকিছু এলোমেলো করে ফেলল। তারপর তানজিলা আদিত্যকে ডেকে নিয়ে আসে। আদিত্য রুমে ঢুকতেই তানজিলা আটকে দেয় দরজা। রিয়া দৌড়ে এসে আদিত্যর হাতে ব্যান্ডেজ থেকে বলল, এই তুমি ব্যান্ডেজ কোথায় পেলে? ওইসব বাদ দাও রিয়া, আমার কথাটা আপনি একটু শুনবেন? আমার তোমার কথা শোনার কোনো ইচ্ছা নাই। তোমার মিথ্যা কথা শুনতে আমি চাই না। তুমি এখনই এই বাসা থেকে চলে যাবে, না হলে তোমার খবর আছে। আর এই তুমি আমার ফুফাতো বোনকে ফাঁসাচ্ছ? রিয়া কি বলছো? আমি কেন ওনাকে ফাঁসাবো? দেখেন, আমি এখানে এসেছি 2 দিন হলো। আমি আপনার ফুফাতো বোনের সাথে একবার কথাও বলি নাই। কিছুক্ষণ আগে এসেছি, উনি আমাকে ব্যান্ডেজ করিয়ে দিয়ে বলে উনি নাকি আমাকে ভালোবাসে আর আমাকে নাকি বিয়ে করতে চাই। বিয়ে করার ইচ্ছে হয়েছে নাকি তোমার? ওকে বিয়ে করে নিয়েও আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। তখন তুমি আমার বোনকে বিয়ে করে নিও। আর হ্যাঁ শুনো, নিজেকে পরিবর্তন করো, ভালো হয়ে যাও, লুচ্চামি করা বন্ধ করো। রিয়া, আমি সত্যি ভালো হয়ে গেছি। রিয়া, আমি আর কোনো মেয়েকে ডিস্টার্ব করি না। রিয়া, বিশ্বাস করেন, আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। আমি তো ওই মেয়েকে... চুপ কর, মিথ্যা বলিস না। আমার চোখের সামনে ওই মেয়েটা কান্না করতে করতে বের হয়ে গেছে, আর সেখানে তুই আর তোর দলও ছিলি, আর সেটা আমাকে বিশ্বাস করতে বলস? তুই কিছু করস নাই? বুঝে গেছি, আপনি আমাকে বিশ্বাস করেন না। এতে আপনার দোষ নাই, কারণ আমি বিশ্বাস করার মতো কোনো কাজ কোনোদিন করি নাই। ওকে, আপনাকে বিশ্বাস করতে হবে না, শুধু আমার কথাগুলো শুনেন। আদিত্য রিয়াকে তখনকার সবকিছু খুলে বলে, কিন্তু রিয়া ওর কথা বিশ্বাস না করে আরো রেগে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আদিত্য কিছু না বলে ওর ঘরে কাজগুলো করতে লাগলো। বিছানা গুছিয়ে আর সবকিছু ঠিক জায়গায় রেখে আদিত্য চলে গেল। আদিত্য চলে যেতেই তানজিলা বলল, রিয়া, আমার কেন জানি মনে হচ্ছে আদিত্য চাচা বলল সব সত্যি বলছে হয়তো। ওকে তো আমরা সত্যি ওই 1 মাসে কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখি নাই, আর ওর চোখ দেখে মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। তুই একে থাপ্পড়টা না মারলেও পারতিস। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই রুম থেকে যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তানজিলা চলে গেল। আদিত্য আবার রুমে চলে গিয়ে ঘুমিয়ে গেল। এভাবে 6 দিন কেটে গেল। আদিত্য একবারও রিয়ার সাথে কথা বলে নাই। রিয়া আদিত্যকে মার খেতে দেখে অপমানিত হতে দেখেও চুপচাপ দেখতো, কোনো কথা বলতো না। আজকে আদিত্যর নানা বাড়ি থেকে সব মানুষ এসেছে। আগামীকাল রিয়ার বিয়ে আদিত্যর মামাতো ভাইয়ের সাথে। আদিত্য সবাইকে চিনলেও কিন্তু আদিত্যকে কেউ চিনতে পারে না। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। রিয়া ওর দিকে না তাকিয়ে সবার সাথে হেসে কথা বলছে। ওরা আড্ডা দিচ্ছে, আদিত্য সবাইকে চা বানিয়ে দিচ্ছে। তানজিলার আদিত্যকে দেখে খুব খারাপ লাগতে লাগলো। রিয়া ওর হবু বরের সাথে হাত ধরে ছবি উঠাতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে ওইখান থেকে চলে যায়। আদিত্যকে ডাক দিলেও আদিত্য কারো কথা কানে নেয় না। আদিত্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে ওর মামাতো ভাইয়ের কলার ধরে ঘুষাতে লাগলো। এটা দেখে সবাই আদিত্যকে ধরে মারতে লাগলো। তখন আদিত্যর আম্মু এসে বলে, এটা হচ্ছেটা কি? রহিম, তোমার এত বড় সাহস? তুমি আমাদের সামনে আমার আদরের ভাস্তাকে মারো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আদিত্য সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চুপ কর, তুই কে রে? তোকে দেখে আমার ভয় পেতে হবে? তোর সামনে তোর ভাইস্তাকে মারছি, তুই কি করবি? আর ওই শালা শোন, একদম রিয়ার শরীরে হাত দিবি না। যদি ওর হাতে হাত দিস তোকে আমি খুন করে ফেলবো। অত বড় সাহস? এই কে কোথায় আছোস? এই রহিমকে মেরে নদীতে ফেলে দিয়ায়। সবাই আদিত্যকে ধরে বাসার বাইরে নিয়ে গিয়ে অনেক মারতে লাগলো। আর আদিত্য রিয়াকে বলতে লাগলো, রিয়া, আমি আপনাকে ভালোবাসি। রিয়া, বিশ্বাস করেন, আমি ওই মেয়েটাকে বাঁচাতে গেছিলাম। আমি ওই মেয়েটার সাথে কিছু করি নাই। রিয়া প্লিজ, আপনি এই বিয়ে করেন না। আপনি যদি এই বিয়ে করেন আমি নিজেকে শেষ করে দিব। রিয়া, আই রিয়েলি লাভ ইউ। রিয়া, আদিত্য তোকে সত্যি ভালোবাসে। রিয়া, আদিত্য যা বলছে সব সত্যি বলছে। আদিত্য ওই মেয়ের সাথে কিছু করে নাই। আমি তোমাকে ভালোবাসি না, আই হেট ইউ। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে এখনই এখান থেকে নিয়ে যাবে, আর যদি নিয়ে যেতে না পারো তাহলে আমি রাতুলকে বিয়ে করে নেব।
আদিত্য রিয়ার কথা শুনে এক এক করে লাথি দিয়ে সবাইকে মেরে দিল। সবাই উঠে ওকে একসাথে মারতে যাবে, তখনই আদিত্যর আম্মু বলল, এইসবের মানে কি? রিয়া, তুমি ওই ছেলেটাকে চেনো? হ্যাঁ। আর এদিকে আদিত্য এতদিনে যত ফাইট শিখেছিল সবগুলো ইউজ করে এক এক করে মেরে রেখে দিল। তারপর রিয়ার কাছে গিয়ে বলল, চলেন আমার সাথে। আদিত্য রিয়াকে নিয়ে যেতে নিলে তখনই আদিত্যর আম্মু এসে আদিত্যকে লাথি দিয়ে ফেলে দেয়। এত বড় সাহস আমাদের সামনে আমাদের বাড়ির মেয়েকে নিয়ে যেতে চায়? তোকে তো আমি খুন করে ফেলবো। আদিত্য ওর আম্মুর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। আরে ডাইনি রাক্ষসী মহিলা, তুই কি আমাকে খুন করবি? তুই তো আমাকে মেরে ফেলেছিস সেই কবেই, আবার কি নতুন করে মারবি আমাকে? আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য ওর আম্মুকে রাক্ষসী ডাইনি বলার কারণে রিয়ার ভাই আদিত্যর মামাতো ভাই ওর কয়েকটা ছেলে এসে মারতে লাগলো। আর আদিত্য সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও আদিত্য ওর সৎ ভাইকে সরিয়ে দিল না, কারণ আদিত্যর সৎ ভাই ওর ছোট। আদিত্যর মুখে খুশি মারতেই আদিত্য বলল, আরে ছোট ভাই আমার, এইভাবে কেউ গুষ্টি দেয় নাকি? আর ছোট ভাই আমার, তোমার আম্মুকে নিয়ে বলেছি বলে তোমার এত গায়ে লাগছে? বাহ, অনেক ভালোবাসো ওই ডাইনিকে, তাই না? আদিত্যর কথা শুনে সবাই আদিত্যকে পাগল ভাবতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, আদিত্য, তুমি কি পাগল হয়ে গেছো? আরে পাগল কেন হব? তোমার আদরের ছোট আম্মু যে একটা রাক্ষসী ডাইনি মহিলা, তার প্রমাণ চাও? খবরদার আমার ছোট আম্মুকে নিয়ে বাজে কথা বলবে না। আদিত্য, আমিও কিন্তু এটা সহ্য করব না। আদিত্য আমার ছোট মামুনি অনেক ভালো, একটু রাগ বেশি এইটাই। উনি আমাদের জন্য সব করতে পারে। হা হা হা, তাই নাকি? আমি যদি এখন তোমাদের একটা কথা বলি, তাহলে তোমরা দুইজনও ওই মহিলাকে ঘৃণা করবে। মানে? তুই আমাকে তো চিনস। থাক, আমি চাই না তোমরা ওনার আসল পরিচয় জানো। যাই হোক রিয়া, আমি তোমাকে এখন থেকে নিয়ে যেতে এসেছি। তুই বলেছিলে ওদের হারিয়ে দিলে আমার সাথে যাবে। এখন চলো, আমি এখনই আব্বু আম্মুকে কল দিয়ে বলে দিচ্ছিও। আঙ্কেল আন্টি তো আসছে। আমি তো গতকাল আঙ্কেল আন্টিকে কল দিয়ে সব বলেছি, বাট আদিত্য তুমি সব প্ল্যান নষ্ট করে দিলে। কোথায় ভেবেছিলাম আঙ্কেল আন্টি এসেছে রিয়াকে বুঝিয়ে, সবাইকে বুঝিয়ে তোমাদের সম্পর্কটা মিল করিয়ে দিব, উল্টে তুমি রাতুল ভাইয়ের সাথে মারামারি করলে। কি আব্বু আম্মু আসছে মানে? এই কি বলছো? কি আব্বু আম্মু আতি আসছে? তুই তো আমাকে কিছু বলস নাই। এইসব কি হচ্ছে? রিয়া আদিত্যর কাছে গিয়ে ওকে ধরে রক্ত মুছে দিতে দিতে বলল, বদমাইশ, আমি একটু জেলাস ফিল করাতে চাচ্ছিলাম, আর সেখানে তুমি কিনা সোজা মারামারি দিলে। আর তুমি ভালো হইছো? হ্যাঁ, আর আমি এই বিয়ে করতাম না। আমি রাতুল ভাইকে আগেই বলে দিয়েছি, শুধু সবাইকে মানানোর জন্য রাতুল ভাই এখানে এসেছে। রিয়া, ওই ছেলেটাকে ছেড়ে এখানে চলে আয়। ছোট আম্মু, আমি রাতুল ভাইকে বিয়ে করতে পারবো না, কারণ আম্মু আমার বিয়ে হয়ে গেছে আর এটা আমার স্বামী। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু আম্মু রেগে রিয়াকে থাপ্পড় মারল। আদিত্য বলল, প্লিজ, আপনারা আমার শ্বশুর শাশুড়ি হন, আমি আপনাদের সাথে বেয়াদবি করতে চাচ্ছি না। প্লিজ আমার স্ত্রীর গায়ে হাত দিবেন না। আদিত্যর আম্মু রিয়ার হাত ধরে টেনে নিজের কাছে দাঁড় করিয়ে বলল, আমি এই বিয়ে মানি না। আমাদের ছাড়া বিয়ে কিভাবে করলে রিয়া? আম্মু, আমার হাতে কিছু করার ছিল না। আমরা বিপদে বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমি আদিত্যর উপরে রাগ করে এখানে চলে এসেছিলাম। ওই আমার রাগ ভাঙাতে এখানে এসেছে। আমার জন্য ওই কাজের লোক পর্যন্ত হয়েছে। তোমাদের অপমান থাপ্পড় সব সহ্য করেছে শুধুমাত্র আমার জন্য। ওই আমাকে অনেক অনেক ভালোবাসে। আম্মু প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমাদের গ্রহণ করে নাও। আমি এই ভালোবাসাও মানি না, আর এই বিয়েও মানি না। এই ছেলে একটা বিয়াদব, আর আমি জেনে শুনে তোমাকে ওর হাতে তুলে দিতে পারি না। না আম্মু, ওই হয়তো রাগের মাথায় এইসব করে ফেলেছে। আমি রাতুল ভাইয়ার হাত ধরেছিলাম, ওইটাও সহ্য হচ্ছিল না। সেই রাগে সবার সাথে খারাপ ব্যবহার করছে। তাছাড়া ওই অনেক ভালো আম্মু। ওকে দেখি তো মনে হয় ওই একটা পাগল, মাথা খারাপ একটা ছেলে। আমাকে চেনে না, জানে না, আমাকে উল্টাপাল্টা কথা বলছে আর বলে আমাদের সম্পর্কে কিছু বলে নাকি।
তোমরা আমাকে ঘৃণা করবে। আমি পাগল না, আমি যা বলছি সব সত্যি কথা। আমি যদি এখন বলি রিয়া, তানজিলা আপু, আমি যার জন্য প্রতিটা নারীকে ঘৃণা করতাম সেই মানুষটার কেউ না, তোমাদের প্রিয় মানুষটা, তখন কি বলবে? আদিত্যর কথা শুনে রিয়া তানজিলা কি বলে জোরে শব্দ করে উঠল। রিয়া তানজিলা বলল, কি যাতা বলছো এসব? উনি কিভাবে তোমার? রিয়া কিছু বলতে যাবে তখনই আদিত্যর আব্বু সৎমা আতিয়া ভিতরে ঢুকে আদিত্যকে এই অবস্থায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। কার এত বড় সাহস আমার সন্তানকে এভাবে মেরেছে? আদিত্যর আম্মু আর ওর নানা বাড়ির সবাই কয়েক পা করে পিছিয়ে যায়। আদিত্যর আম্মু তোতলাতে তোতলাতে বলল। আদিত্যর আব্বু আদিত্যর আম্মুর দিকে তাকিয়ে চমকে গেল। আদিত্যর আব্বু বলল, জি, আমি আমার ছেলের বউকে নিয়ে এসেছি। আপনার এখানে কি করেন? আদিত্যর সৎ বাবা ওর আব্বুকে দেখে চমকে গেল। আতিয়া চিৎকার করে বলল, ভাবি, আমার ভাইকে মেরেছে, আমি তাকে একদম খুন করে ফেলবো। আতিয়া, তুমি শান্ত হও। তোমার ভাইয়া আগে মারামারি করছে, তারপর আমার ভাইয়েরা ওকে মারছে। তাই বলে এভাবে মারতে হবে? আমার আব্বুটাকে কত মেরেছে, আর তুমি সেইটা তাকিয়ে তাকিয়ে দেখেছো? আম্মু আসলে রিয়া, আমি তোমার থেকে এটা আশা করিনি। আমার ছেলেটা অবুঝ, তাই বলে তুমি। এই ছেলেটা তোমার কি হয়েছে? আমার ছেলে হয়। তার মানে এইটা কি আবির? আমি কোনো আবির না, আমি আদিত্য, আর আমি আমার এই আম্মুর সন্তান। বুঝতে পারছেন ডাইনি মহিলা? আদিত্যর আম্মুর আর বুঝতে বাকি রইল না। আদিত্যর আম্মু দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আদিত্য ধাক্কা দিয়ে বলল, কি বলবো? এই যে ডাইনি, আমি আবির, আপনার ছেলে, তাই না? চুপ ডাইনি, তোর কাছে আমার পরিচয় দিতে হবে নাকি? আদিত্যর কথা শুনে অবাক হয়ে গেল সবাই। আদিত্যর সৎ বাবা সবাইকে ভিতরে নিয়ে যেতে বলল। আদিত্যকে ধরে ভিতরে নিয়ে গেল। আদিত্যর আম্মু বলে, বড় ভাই, বড় ভাবি রিয়া মামুনি আদিত্যের সাথে বিয়ে হবে, আর এইটার আমার শেষ কথা। ছোট আম্মু, তুমি এত জঘন্য একটা মহিলা। তোমাকে তো আমরা কত ভালো ভেবেছিলাম। আম্মু, তুমি জানো তোমার ছেলেকে আর তোমার স্বামীকে ছেড়ে আমার চাচ্চুর সাথে পালিয়ে এসেছিল, আর সেখানে আদিত্য সেই থেকে তোমার মতো প্রতিটা নারীকে ঘৃণা করত। তুমি জানো ওই কতটা খারাপ হয়ে গিয়েছিল শুধুমাত্র তোমার জন্য? তুমি এত জঘন্য কিভাবে হয়েছিলে? 8 বছরের সন্তান স্বামীকে রেখে পালিয়ে যেতে? টাকা লোভ, ছি। রিয়ার কথা শুনে আদিত্যর আম্মুর মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে বলে, চুপ কর। আমি খারাপ মহিলা, কিন্তু আমি ভালোবাসার কাঙাল ছিলাম। আমি তোমার চাচ্চুকে ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতাম। এখানে আমার আব্বু আম্মু আমাকে জোর করে আদিত্যের আব্বুর সাথে বিয়ে দিয়ে দেয়। আমি আদিত্যের আব্বুর সাথে 9 বছর সংসার করেছি ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারি নাই। আমার মনে তোমার চাচ্চুর বাস করত। আমি তোমার চাচ্চুর ভালোবাসায় এতটাই কাঙাল ছিলাম, আমার কারোর ভালোবাসা সহ্য হতো না। আদিত্যের 8 বছর পর যখন জানতে পারি তোমার চাচু এখন আমার অপেক্ষায় প্রহর কোণে আছে, আমাকে এখনো সে আগের মতো ভালোবাসে, সেখানে আমি তোমার চাচুর ভালোবাসায় বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি পালিয়ে এসেছি। বাহ, কত ভালোবাসা! স্যালুট আপনাকে। বাট আপনি কেন আমাকে নিলেন? জানেন পালিয়ে যাবেন, তো আমাকে দুনিয়াতে নিতে এসেছে কেন? আমাকে এত শাস্তি দিলেন কেন? আমি তোকে কখনোই নিতে চাই নাই, কিন্তু তোর আব্বু জোরাজুরি নিতে বাধ্য হয়েছিলাম। হা হা, কিছু বলার নাই আপনাকে। যাই হোক, আর কেউ এইসব কথা তুলবেন না। আমার আর এইসব শুনতে ইচ্ছা করছে না। আম্মু, আব্বু, বোনু, চল আমরা বাসায় যাই। আমাকে নিবে না নাকি? আপনার ইচ্ছে হলে আসছেন, আর না ইচ্ছে হলে আসেন না। আচ্ছা, সব বুঝলাম। তুমি তো একবার আমাদের বলতে পারতে, আমি নিজে তোমাকে ওনার হাত তুলে দিতাম। বাট এভাবে আমাদের ছেড়ে এসেছো, ঠিক করো নাই। যাই হোক, ভালো থেকো। আর আলহামদুলিল্লাহ, তুমি যাওয়াতে ভালো হয়েছে। আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে অনেক সুখে আসছি। আমার স্ত্রীকে দেখছো, সেই আদিত্যকে এত পরিমাণে ভালোবাসে যা কোনোদিন আমি দেখি নাই। তোমাকে আদিত্যকে ভালোবাসতে
যাই হোক, ভালো থেকো। আর আমাদের বৌমাকে নিয়ে গেলাম। আদিত্য রাকিবের কাছে গিয়ে টাকা দিতে গেলে রাকিব বলে, আমাকে ক্ষমা করে দিয়েন ছোট সাহেব, আমার টাকা লাগবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আরে রাখেন এই টাকাগুলো, আমি আপনার ছোট ভাই হিসেবে আপনাকে দিচ্ছি। আপনি আমাকে অনেক উপকার করছেন। আদিত্য রাকিবকে জোর করে টাকা দিয়ে সবাইকে নিয়ে চলে যেতে নিলে আদিত্যর সৎ আব্বু আদিত্যকে বলে কেউ যেতে পারবে না। আমার ভাস্তি আর ছেলে আমার বাড়িতে থাকবে, আর তাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। আদিত্য আর ওর আব্বুর থেকে সবাই ক্ষমা চাই। আদিত্যর আম্মু আদিত্যর পায়ে পর্যন্ত ধরতে গেলে আদিত্য তাকে ক্ষমা করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিয়েন। কি করব, মনের ভিতরে কষ্টগুলো, রাগগুলো আমাকে এমন ব্যবহার করতে বাধ্য করছে। আমাকে ক্ষমা করে দে। সবাই মিল হয়ে গেলে আদিত্য আর রিয়ার বিয়ের ব্যবস্থা করতে থাকে। 7 দিনের আয়োজন করে ওদের বিয়ে দিয়ে দেয়।